Hi everybody, I am Manik and once again I welcome you in our channel Literature Study at Home. তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ইংরেজি সাহিত্যের একটি অন্যতম টেক্সট। আজকের আলোচনায় আমি রেখেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য প্রিলিউডকে। দ্য প্রিলিউড এটি একটি মহাকাব্যময় কবিতা, যাকে আমরা গ্রোথ অফ পোয়েটস মাইন্ড, আবার কখনো অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম নামে চিনি। কবিতায় ইংরেজি সাহিত্যের অন্যতম কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার আত্মজীবন সংক্রান্ত বর্ণনা করেছেন, যা মূলত ব্ল্যাঙ্ক ভার্স বা অমিত্রাক্ষর ছন্দে লেখা। যদিও এই বইটি ওয়ার্ডসওয়ার্থের দর্শন ধারা নিয়ে অনেকাংশে রচিত, তার আগে রচিত একটি দ্য রিক্লুজ কবিতাটির সূচনা অংশ হিসাবে তিনি রচিত করেছিলেন, কিন্তু এটা রচিত করা হলেও দ্য প্রিলিউড কবিতাটি কবির জীবনের এক বিশেষ অঙ্গ বলে গণিত হয়েছে, একটি নির্দিষ্ট নিরপেক্ষভাবে। ওয়ার্ডসওয়ার্থ যখন তার মাত্র 28 বছর বয়স, তখন কবিতাটি তার লেখা শুরু করেন, যা তার জীবনের অন্তিমকাল অবধি রচনা চলতে থাকে। জীবনকালে কবিতাটি তিনি নামকরণটুকুও করে যাননি। যতটুকু আমরা জানতে পারি তা হলো তারই লেখা। নিজের বোন ডরোথিকে একটি চিঠিতে তিনি বলেছিলেন, যেখানে কবিতাটিকে লিখেছিলেন পোয়েম টু কোলেরিজ নামে। ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর 3 মাস যখন হয়ে যায়, তার পত্নী ম্যারি 1850 সালে বইটি দ্য প্রিলিউড নামে প্রকাশ করেন। কবিতাটির মোট 3টি ভার্সন রয়েছে। প্রথম ভার্সন 1799 সালে, যখন এটি 2টি ভাগে বিভক্ত ছিল। দ্বিতীয় ভার্সন, যেটা 1805 সালে হয়, যার মধ্যে 13টি বই ছিল, যা পরবর্তী সময়ে 1926 সালে আর্নেস্ট ডি সেলিনকোর্ট এটাকে মুদ্রিত করেন। তারপরে তৃতীয় ভার্সন, যেটা 1850 সালে হয়েছে, যেখানে মোট 14টি বই রয়েছে। আমরা অধিকভাবে 1805 এবং 1850 সালের ভার্সনটাকে অনুসরণ করে থাকি। 1850 সালের ভার্সনটি 1805 এর সাথে সংযুক্তি ঘটেছে। একটি মাত্র চ্যাপ্টার সেখানে বাড়ানো হয়েছে, যেটা কনক্লুশন নামে বিখ্যাত। এবার আমরা সরাসরি কবিতায় চলে আসবো, অর্থাৎ প্রত্যেকটি বই নিয়ে আলোচনা করব, অর্থাৎ 1 থেকে 14টা বই। তো প্রথম ও দ্বিতীয় বইটি, এটির প্রথম বইটির নাম ইন্ট্রোডাকশন, চাইল্ডহুড অ্যান্ড স্কুল টাইম, এবং দ্বিতীয় বইটির নাম আছে স্কুল টাইম এবং কন্টিনিউড। এই দুটি বুক বা এই দুটি বই, এখানে আমরা মূলত কবির শৈশব ও যুবককালীন বয়সে পদার্পণের যে চিত্র দেখতে পাই রাদার। কবি শহুরে জীবন ছেড়ে পাড়ি দিয়েছেন গ্রামীণ এলাকার ইংল্যান্ডের নর্থ ওয়েস্ট বরাবর, আর এখানেই তিনি খুঁজে পেয়েছেন তার সঠিক ও প্রাণবন্ত কবিতার কবি রসসমূহ। তিনি বর্ণনা করছেন তার অতীতের সমূহ অপরাধ ও ত্রুটিকে তিনি তুলে ধরছেন, যখন তিনি নৌকা চুরি করে নৌকা অভিযানের অপরামেয় আনন্দ উপভোগ করেছিলেন। এছাড়া কিভাবে তিনি বরফে স্কেটিং করেছিলেন ইত্যাদি। কবি ভাবপ্রবণ হয়ে পড়েছেন, তাই তিনি স্মরণ করে বলছেন কিভাবে তিনি ধীরে ধীরে প্রকৃতিকে বুঝতে শুরু করেছিলেন, আর তার ফলাফল হয়তো আজ তিনি পাচ্ছেন। তার স্মৃতিগোচরে ওই সমস্ত ঘটনা প্রবাহ আজও যেন বিদ্যমান, যা কবিকে টেনে নিয়ে চলে যাচ্ছে ওই আনন্দমুখরিত মুহূর্তে। এইভাবে চ্যাপ্টার বা বুক 1 এবং বুক 2 এর পরিসমাপ্তি ঘটে, সামারিটি। এবার আমরা পরবর্তী সামারি অর্থাৎ বুক 3-তে যাচ্ছি। বুক 3, যেটার নাম রয়েছে রেসিডেন্স অ্যাট কেমব্রিজ। কবি এখন অনেকটাই সাবালিক হয়ে উঠেছেন। তিনি এখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠ গ্রহণ করছেন, কিন্তু তার কাব্যিক মন সর্বদা অবাধ ও চঞ্চল। তাই বন্ধু বান্ধব
গড়ে উঠলেও তার মনের আগিনায় সর্বদা বিরাজমান রয়ে গেছে বন্ধু প্রকৃতি আর তার প্রিয় সঙ্গী যা হচ্ছে নিঃসঙ্গতা। তিনি যেন বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তার কাব্যিক প্রতিভাকে মুখরিত করছেন। তাই তো বইকে প্রেমের পাশাপাশি তার বিশেষ প্রেম ছিল ভ্রমণের প্রতি। আর তাই তার এই ভ্রমণ পিপাসায় তার কবিত্বের মাহাত্ম্য বজায় রাখতে থাকে দিনের পর দিন। এরপর বুক 4 সামার ভ্যাকেশন। এই অংশে ওয়ার্ডসওয়ার্থকে আমরা দেখি তাকে পরিণত করতেই যে তিনি ভ্রমণের প্রতি তিনি এত আসক্তি কেন। তিনি বারবার আমাদের কাছে প্রমাণ রেখে গেছেন তার সমস্ত কাল্পনিক শক্তির একমাত্র জ্বালানি তার এই ভ্রমণ যাত্রা। কীভাবে প্রকৃতির মধ্যে তিনি নিজেকে বুঝতে চেষ্টা করেছেন, কিভাবে নিজের আত্মার সাথে নিজেই কথা বলতেন। শুধু তাই নয়, তিনি বর্ণনা দিয়ে গেছেন ওই সমস্ত ব্যক্তিবর্গদের সম্পর্কে যাদের সাথে তিনি সামার ভ্যাকেশনে সাক্ষাৎও করেছিলেন। ওই সমস্ত জরাজীর্ণ, দরিদ্র, অবসরপ্রাপ্ত সৈনিকদের, এছাড়া তাহারই মতো অনেক ভ্রমণ পিপাসু মানুষদের সঙ্গেও। এরপর বুক 5 বুকস। এই বইতে তিনি মনুষ্য সমাজের সবথেকে বড় সম্পদের কথা বই এই সম্পর্কে বলতে গিয়ে বলেছেন তিনি নিজের মধ্যে তার অন্যতম বন্ধু কলেজকে দেখতে পেতেন, যার মূলে রয়েছে তারই সঙ্গী বইসমূহ। আর তা প্রমাণ দিতে গিয়ে তিনি উল্লেখ করে গেছেন স্পেনীয় ভাষায় লেখা অভূতপূর্ব মহাকাব্য যেটা কার্ভান্টিস লিখেছিলেন ডন কুইজটের কথা। এছাড়া রহস্যময়ী উটচারী আরবদের কথা, আরবীয়রা কিভাবে তাদের ভবিষ্যৎবাণী করত মনুষ্য জগৎকে নিয়ে, এবং মানুষের জীবনের পথে জ্ঞানের অন্বেষণ প্রভৃতি ব্যাপারে। ওয়ার্ডসওয়ার্থ আরও মন্তব্য করেন আমাদের মধ্যে যে থাকা অমরত্ব লাভের স্বপ্ন এবং সীমাহীনতার জগতেই ভাসতে থাকা, যেখানে সীমাবদ্ধতাকে আমরা মেনে নিয়েও হার মানিনি। ওয়ার্ডসওয়ার্থ তার রিডারদের কাছে নিজের দুঃখ প্রকাশের মাধ্যমে তাদের শিক্ষাও দিয়ে গেছেন। আর তার নজির তুলে ধরেন এই অংশে, যখন তিনি দুঃখিত খুব অল্প বয়সে তিনি তার মাকে হারিয়ে ফেলেছিলেন। তিনি কতটাই না দিশেহারা হয়ে পড়েছিলেন। আর তখন তার কাছে বইয়ের শিক্ষা থেকে, যে শিক্ষা তিনি প্রকৃতির কোল থেকে পেয়েছিলেন, তা কোনো বই তাকে দিতে পেরেছিল না। তাই তার মতে পুঁথিগত শিক্ষা থেকে প্রকৃতির শিক্ষা অপরিসীম। বুক 6 কেমব্রিজ অ্যান্ড দ্য আল্পস। আমরা এই বইতে ওয়ার্ডসওয়ার্থ এর ইংল্যান্ড থেকে বিদেশের যাত্রার অভিজ্ঞতার কথা জানতে পারি। তিনি তার পড়াশোনা ত্যাগ করে বিদেশ ভ্রমণে বেরিয়ে পড়েন এবং তার ইউরোপীয় আল্পস পর্বতমালা, ফ্রান্সের বর্ডার লাইনে যাওয়া, ইতালি এবং সুইজারল্যান্ডে প্রভৃতি বেড়ানোর অভিজ্ঞতাকে বর্ণিত করতে থাকেন। এমনকি তার কাব্যশক্তির সাহায্যে তিনি বর্ণিত করতে থাকেন যে তিনি ও তার বন্ধুরা এত ভ্রমণ পিপাসু ছিলেন যে তারা প্রায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকেও তারা ছাড়িয়ে চলে যাবেন। তার পাশাপাশি তিনি ফ্রান্সে ঘটে যাওয়া বীভৎস ঘটনা, ফ্রেঞ্চ রিভলিউশনের কথাও বর্ণিত করতে ভুলে যাননি। সবই ঠাঁই পেয়েছে তার লেখনীতে। বুক 7 রেসিডেন্স ইন লন্ডন। বিদেশ ভ্রমণের পর ওয়ার্ডসওয়ার্থ লন্ডনে ফিরে আসেন। প্রকৃতির যে অপরামেয় সুন্দরতা, যে অভিজ্ঞতা সে করেছিল, তা কেন লন্ডনে ফিরে আসার পর প্রতি পদে বাধাপ্রাপ্ত হতে থাকে। কবি অলিতে গলিতে, বেলাতে, নাট্যশালাতে, গির্জায়, দোকানে, সারা জায়গায় এক বিপরীতধর্মী বাস্তবতার সম্মুখীন হতে থাকেন, যেখানে তিনি খুবই বিপর্যস্ত হয়ে পড়েন তার মানসিক অবসাদে। তিনি যেন কোথাও না কোথাও
যেন হাঁপ ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন ওই কাব্যিক জগতে, যে জগতে শুধু রয়েছে প্রকৃতি আর প্রকৃতি। বুক 8 বা 8, রেট্রোস্পেক্ট, লাভ অফ নেচার লিডিং টু লাভ ম্যানকাইন্ড। আমরা এই বইতেও ওয়ার্ডসওয়ার্থকে দেখতে পাই খুঁজে বেড়াতে গ্রামীণ ও শহুরে জীবনের পার্থক্য সমূহকে খুঁজে বেড়াতে, যেখানে তিনি নিজের বর্তমান সমাজের থেকে অতীতের সময়কে অধিক সুন্দর বলে আখ্যায়িত করেছেন। যখন পরিবেশের চারদিকে সবুজ গাছপালাতে ঢাকা ছিল না আজকের মতো এত কলকারখানা, এত ব্যস্ততা, যানবাহনের চলাচল ইত্যাদি। তাই কবি বলছেন, প্রকৃতিকে প্রেমের মধ্যেই লুকিয়ে আছে আসল মানবতা ও মানব সত্তা। এরপর বুক 9, রেসিডেন্স ইন ফ্রান্স। এই পর্যায়ে কবি পুনরায় পাড়ি দিয়েছেন বিদেশে। তার বহু ভ্রমণের গন্তব্যস্থল ওই ফ্রান্সে, যেখানে ফ্রান্স জর্জরিত রয়েছিল যুদ্ধকালীন ঝঞ্ঝার মধ্যে। যদিও যুদ্ধকে নিজের রাজনৈতিক মন্তব্যের জায়গা বলে কখনো মনে করেননি ওয়ার্ডসওয়ার্থ, তথাপি তার সাথে সেখানে সখ্যতা গড়ে উঠেছিল এক বিশেষ ব্যক্তির সাথে। তিনি হচ্ছেন মাইকেল বিউপয়। এরপর আমরা বুক 10 এবং অনেক ক্ষেত্রে এই বুক 10-এর সাথে বুক 11-এর সংযুক্তি রয়েছে, নাম হচ্ছে সেই একই, রেসিডেন্স ইন ফ্রান্স। এই অংশে ওয়ার্ডসওয়ার্থের প্রত্যাশার চূর্ণ বিচূর্ণ হওয়ার বৃত্তান্ত আমরা দেখতে পাই। তিনি চেয়েছিলেন ফ্রান্সের পরিবর্তন, কিন্তু তার পরিণতি এহেন যে বিপর্যয়কার রূপ ধারণ করবে তা তিনি কবুও ভাবতে পারেননি। তাই তিনি ফ্রান্স থেকে ফিরে আসবেন। কোথায় আসবেন? ইংল্যান্ডে। কিন্তু যখন ইংল্যান্ডে ফিরে আসেন, বুঝতে পারেন ইংল্যান্ড এবং ফ্রান্স একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত, তার একে অপরের শত্রুপক্ষ। তথাপি ওয়ার্ডসওয়ার্থ এর চিন্তনে মননে বিরাজমান রয়ে যায় ফ্রেঞ্চ রিভলিউশনের বিশেষ বাণী, ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি। তার হৃদয় কবুও বৃদ্ধ হয়ে যায়নি, রয়ে গেছে বরং ওই চিরহরিৎ সতেজ, যা তার প্রকৃতির রূপেই সৃষ্ট। তারপর বুক 12, ইমাজিনেশন অ্যান্ড টেস্ট, হাউ ইম্পেয়ার্ড অ্যান্ড রেস্টোরড। এই পর্যায়ে কবির অন্তর্দর্শনের নিদর্শন পাওয়া যায়, যেখানে কবি নিজের অন্তরের অন্তঃস্থলে ঝুঁকে দেখতে পান মনের মধ্যে চলতে থাকা লড়াইকে। কবির মধ্যে কাব্যিক শক্তির শ্রীবৃদ্ধির ক্ষণ তিনি উপলব্ধি করছেন। অনেক সময় তিনি অতিবাহিত করে ফেলেছেন নিজের আবেগের সাথে বাস্তবতার লড়াইয়ের মাধ্যমে। তারপর কবির মনের মধ্যে এক অন্বেষণ শুরু হতে থাকে, আর যে অন্বেষণ স্মৃতির মনের মণিকোঠায় থাকা কবির সঞ্চিত স্মৃতিগুলিকে রোমান্থিত করে তুলছে, যা আজ কবির কাব্যিক জগতের কাব্যশালাকে সর্বদা পথপ্রদর্শক রূপে তিনি দেখে আসছেন। এরপর বুক 13, ইমাজিনেশন অ্যান্ড টেস্ট, হাউ ইম্পেয়ার্ড অ্যান্ড রিস্টোরড। এই পর্যায়ে আমরা কবির প্রকৃতির কোলে নিজের কাব্যিক শক্তির যে অন্বেষণের প্রয়াস লক্ষ্য করে আসছি, তার ক্রমান্বয়ে যেন প্রভাব চলে আসছে। কবি তার নিঃসঙ্গপ্রিয় জীবনকে তিনি তুলনা করে বলছেন, ইংল্যান্ডের দাঁড়িয়ে থাকা স্যালিসবুরি সমভূমি যেন ঠিক তারই মতো, একাকী, যেন দক্ষিণ দিকে একাকীভাবে খুশিতে উন্মত্ত হয়ে রয়েছে। কবিতায় স্যালিসবুরি সমভূমিকে নিজের মতো নাম দিয়েছে শামামস প্লেন। তারপর খুবই নস্টালজিক হয়ে পড়ে চলেছেন তিনি। অতীতের ওই স্টোনহেঞ্জ সময়কে নিয়ে তিনি ভাবছেন, যে সময়কালে একদা বিরাজমান থাকত বিশালাকৃতি পাথর সমূহ, যারা বিভিন্ন ধরনীয়
মানুষের বিভিন্ন গুণের যেন ধারক ও বাহকের রূপক হিসাবে কাজ করতেন। এরপর বুক 14 অর্থাৎ কনক্লুশন। কবিতার এই মহাকাব্য ন্যায় কবিতার সমাপ্তি করেন বারংবার সেই প্রকৃতির নাম জপ করতে করতে। তিনি প্রকৃতিকে তার সর্বশ্রেষ্ঠ কবি এবং প্রতিষ্ঠান বলে আখ্যায়িত করেছেন। কবির অন্তরের সমস্ত অনুভূতি, আবেগ এহেন যেন প্রকৃতির কোলে অর্থবহ অভিধানের ন্যায়। সমস্ত অর্থ তিনি বুঝতে পারছেন। কবি ভাবতে ভাবতে পৌঁছে গেছেন ওয়েলসের ওই মাউন্ট স্নোডনে, যেখানে তিনি উপলব্ধি করতে পারছেন তার অন্তর্দৃষ্টির অপরূপ মেলবন্ধন। তিনি প্রশংসা করে চলছেন প্রকৃতির অপরূপ মহিমাকে, যা উপলব্ধি সবার কাছে কিন্তু কাম্য নয়। তার সাথে তিনি তার বন্ধু কোলেরিজ ও তার বোনের অপরিমেয় সান্নিধ্যতাকেও তিনি কভুও ভুলতে পারছেন না। আমরা এই সব কিছুর কিন্তু পরিত্রাণ, এই সব কিছুর যেন আখ্যান তিনি যেন রূপায়িত করে গেছেন তার রচনার মাধ্যমে। তাই অবশেষে না বললেই নয় যে এটি একটি সত্যিই নিপুণ একটি অটোবায়োগ্রাফি। এই হচ্ছে মোটামুটি আলোচনা, মূলত সামারি ভিত্তিক আলোচনা। টেক্সচুয়াল অ্যানালিসিস এখানে হয়নি, যদি প্রথম ইন্ট্রোডাকশনটা অনেক ক্ষেত্রে এখানে অনেক ইউনিভার্সিটি সিলেবাসে রয়েছে। যদি তোমরা মনে করো তার টেক্সট অর্থাৎ লাইন বাই লাইন আমি আলোচনা করি, তাহলে আমাকে জানিও, আমি অবশ্যই সেটাকে নিয়ে আলোচনা করব। আজকের আলোচনাটি সার্বিকভাবে এই বইটির একটি ব্লু প্রিন্ট দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং পারলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। শেয়ারিং ইজ কেয়ারিং। থ্যাংক ইউ।